নদীর ধারে ছোট্ট এক গ্রাম ঘোড়ামারা, চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড় আর নীরবতা। গ্রামের ঠিক মাঝখানে একটা প্রাচীন শিব মন্দির। লাল ইটের গায়ে শ্যাওলা আর বটগাছের ঝুঁকে পড়া ডাল যেন তাকে আরও ভৌতিক করে তুলেছে। মন্দিরের পাশেই এক শুকনো পুকুর। পুকুরের জল অনেক বছর আগেই উবে গেছে। সেই পুকুর ঘাটেই রোজ বিকেলে বসে বিড়ি ফোকেন গৌর কাকা, একজন বুড়ো রিক্সা চালক যার চোখে নাকি অদেখার জগৎ দেখা যায়। সেদিনও উনি ওখানে একলা বসে বিড়ি ফুঁকছিলেন। এমন সময় কোথা থেকে যেন একটা কালো বেড়াল গুটি গুটি পায়ে হেঁটে এসে তার ঠিক পাশে বসল। সেই দেখে গৌর কাকা বলল, তোকে তো এর আগে কখনো এখানে আসতে দেখিনি। তুই কে রে বেড়াল? বেড়ালটা একবার ডেকে উঠে জিভ দিয়ে নিজের পা চাটতে লাগলো। গৌর কাকা আবারও বলল, এই পুকুরে জল নেই বন্ধু, তুমি অন্যত্র কোথাও যাও। এমন সময় চারিপাশ থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর পুকুরের মাঝখান থেকে কেউ যেন বলে উঠল, পুকুরে জল নেই তো কি হয়েছে, এখানে 5টা মুন্ডু ডুবে আছে রে। তুই দেখতে পাবি না জেনেও ওরা তোর দিকে চেয়ে থাকে। কথাটা শুনতেই গৌর কাকা ভয়ে ও আতঙ্কে হাতের বিড়িটা ফেলে রিক্সা নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। সন্ধে নামার আগেই গৌর কাকা পৌঁছে যায় সেই গ্রামের ছোট্ট রেল স্টেশনে। স্টেশনের সামনে চায়ের দোকানের একপাশে তার রিক্সা নিয়ে সে বসে থাকে, যাতে রাতের শেষ ভাড়াটা সে পায়। সেই দিনও ব্যতিক্রম হয়নি। ট্রেন চলে যেতেই দূর থেকে দুটি ছায়া এগিয়ে আসে। কাছে আসতেই লণ্ঠনের ক্ষীণ আলোয় দেখা যায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোক, গম্ভীর মুখ, চোখে চিন্তার রেখা, আর অপরজন আধুনিক পোশাক পরিহিত, চোখে গবেষণার উন্মাদনা। ধুতি পরা লোকটা নিজের পরিচয় দিয়ে বলল, কাকা, আমি বীরেশ্বর, ও এটি আমার বন্ধু রাজু। আমরা কলকাতা থেকে এসেছি একটা বিশেষ কাজে, তাই থাকার জন্য একটা নিরিবিলি পুরনো বাড়ি খুঁজছি। মন্দির টন্দির থাকলে ভালো হয়। গৌর কাকা তৎক্ষণাৎ একবার তাকায় দুজনের দিকে, তারপর ফিসফিস করে বলে, আপনারা কি তন্ত্র নিয়ে কিছু করবেন বলে এখানে এসেছেন? বীরেশ্বর সেই কথায় একটুও গা না করে মাথা নাড়ে। একান্ত সাধনার প্রয়োজনে। গৌর কাকা কাঁপা গলায় বলে, আছে এক জায়গা নদীর ধারেই, ওখানে কেউ যায় না, তবে ওখানে একটা কালো বেড়াল আছে, বড় ভয়ানক দেখতে। রাজু হেসে বলে, বিড়াল থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, শুধু মশার উপদ্রব কম হলে ভালো হয়। তারা দুজনে গৌর কাকার রিক্সায় চড়ে বসে। অন্ধকারের মধ্যেই ছুটে চলে রিক্সা। গ্রামের লম্বা মাঠ পেরিয়ে তারা একসময় পৌঁছে যায় প্রাচীন শিব মন্দিরের কাছে। মন্দিরের ঠিক উল্টো দিকে আরও কিছুটা পথ হেঁটে গেলে একটা বড় বাড়ি চোখে পড়ে। বাড়িতে কেউ না থাকলেও বাড়ির মালিক দেখাশোনার ভার দিয়ে গিয়েছেন গৌর কাকার হাতে। তাই গৌর কাকা তাদের থাকার জন্য দুজনকে নিয়ে যায় সেই পুরনো ভাঙা বাড়িতে। বাড়িটা প্রায় 100 বর্ষ পুরনো হলেও বাসযোগ্য। বাড়ি দেখে বীরেশ্বর খুশি হয়ে বলে, এমনই এক জায়গার খোঁজ করছিলাম আমি, তা কত ভাড়া দিতে হবে? গৌর কাকা বললেন, আইটা সপ্তাহে 70 টাকা দিলেই হবে। বীরেশ্বর রাতের খাবার সঙ্গে করেই নিয়ে এসেছিল, তাই তারা লণ্ঠন জেলে ঘরদোর পরিষ্কার করে খেতে বসল। খাওয়ার সময় তাদের কথাবার্তা শুনে এটা বোঝা গেল যে বীরেশ্বর হল আসলে একজন তরুণ তান্ত্রিক। শহরের ছেলে হলেও লোকশাস্ত্র, পিশাচবিদ্যা আর সাধনার প্রতি তার গভীর টান আছে। আর তার বন্ধুটি মানে রাজু হলো
একজন লোক সংস্কৃতি গবেষক। ঘোড়ামারায় পুরনো তন্ত্রচর্চার চিহ্ন খুঁজতেই তারা এসেছে। যাই হোক, রাতের খাওয়া হলে তারা শুয়ে পড়ল। পরদিন সকালে গৌর কাকা দেখা করতে এসে তাদেরকে জানালো যে মন্দিরটা যেদিকে, ওখানে আগে এক তান্ত্রিক থাকতেন। উনি পঞ্চমুণ্ডির আসনে ধ্যান করতেন। লোকজন বলে এখনো রাতে সেখানে কিছু শোনা যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। গৌর কাকার মুখে পঞ্চমুণ্ডির আসন শব্দটা শুনেই বীরেশ্বরের কৌতূহল চরমে। রাজু প্রশ্ন করে, পঞ্চমুণ্ডির আসন মানে? উত্তরে বীরেশ্বর বলে, একজন তান্ত্রিক যখন 5 ধরনের মৃত্যুর মুখোমুখি হয়, ব্রাহ্মণ, কুমারী, শূদ্র, পশু আর পিশাচ, তখনই সে সেই আসনে বসতে পারে। ওই আসন তৈরি হয় 5টি কাটা মাথা দিয়ে, বুঝলে বন্ধু? রাজু হেসে বলে, তাহলে তো এটা রক্তমাখা ইতিহাস। এরপর তারা গৌর কাকার সঙ্গে শিব মন্দিরটা ঘুরে দেখতে যায়। তখনই তাদের চোখে পড়ে সেই কালো বেড়ালটাকে। মন্দিরের দরজার চৌকাঠে তখন চুপ করে বসেছিল সে। কালো ঘন লোমে ঢাকা তার গা, আর চোখ দুটো যেন জ্বলছে লাল আগুনে। গৌর কাকা বলে ওঠেন, সাবধান, এই বিড়াল কিন্তু আর 5টা সাধারণ বিড়ালের মতো নয়। এই বেটা কথা বলতে পারে মানুষের মতো, আমি শুনেছি। সেই কথা শুনে রাজু নিজের ক্যামেরাটা বার করে বিড়ালটার একটা ভিডিও শ্যুট করে ও হেসে বলে, একটা বিড়াল, তাও সে ভয় দেখায়, কথা বলে? বেশ, তাহলে আমার সাথেও কথা বল বিড়াল বাবাজি। বিড়ালটা 2 বার ম্যাও ম্যাও ডাক ছেড়ে সেখান থেকে এক লাফে পালিয়ে যায়। বীরেশ্বর মন্দিরের চারিপাশ ঘুরে দেখে তার সাধনা স্থান নির্ণয় করে নেয় ও রাজু ক্যামেরা হাতে ছবি তুলতে থাকে। রাত হলে বীরেশ্বর প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে নিজের গোপন সাধনার উদ্দেশ্যে। রাজু তখন বাড়িতে শুয়ে ঘুমাচ্ছে। রাত গভীর হলে রাজুর ঘুমের মধ্যে কে যেন পা টিপে টিপে আসে। জেগে উঠে সে দেখে ঘরের দরজা খোলা। পুকুর ঘাট থেকে একটা কণ্ঠ ভেসে আসছে, এসো আমার কাছে, আমার ছবি তোলো, আমি অপেক্ষা করছি যে। রাজু সেই কথায় কান না দিয়ে ঘরের দরজা বন্ধ করে আবারও শুয়ে পড়ে। পরদিন ভোর হলে রাজু তার ক্যামেরাটাকে আর কোথাও খুঁজে পায় না। বীরেশ্বর বলে, দেখ, হয়তো কাল রাতে ঘরে চোর ঢুকে সেটা চুরি করে নিয়ে গেছে। তা না হলে ঘরের দরজা অমন করে খোলা থাকবে কেন? এমন সময় গৌর কাকা ছুটে এসে খবর দেয় রাজুর ক্যামেরাটা সে খুঁজে পেয়েছে পুকুর ঘাটে। তারা সকলে মিলে সেখানে পৌঁছালে দেখে শুকনো পুকুরের মাঝে পড়ে আছে একটা রক্তমাখা পুতুল ও রাজুর ক্যামেরাটা। ক্যামেরা সকল ছবি মুছে গিয়ে একটা অদ্ভুত ছবি রয়েছে, যেখানে এক কালো বেড়াল রক্তমাখা মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তার পিছনের ছায়ায় এক অবয়ব দাঁড়িয়ে, আর ঘাটে পড়ে থাকা পুতুলটা অবিকল রাজুর মতন দেখতে। পুতুলটির গলা কাটা, মুখে রক্ত, চোখ স্থির। গৌর কাকা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, রাজু বাবু, আপনার বড় বিপদ। কেউ আপনাকে বলির উদ্দেশ্যে বেছে নিয়েছে, আর কালো বেড়ালটা সেই আভাসই দিয়েছে। সেই কথায় রাজু ছুটে গিয়ে বলে, আপনি থামুন তো মশাই, যত সব গাঁজাখুরি গপ্প। আসলে এটা ছিল আমাদেরকে এখান থেকে তাড়ানোর এক পরিকল্পনা। কেউ তো নিশ্চয়ই চায় না যে আমরা এখানে থাকি। দাঁড়ান, আজ রাতেই ওই কালো বেড়ালটার একটা ব্যবস্থা করব। গৌর কাকা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে রাজু সিদ্ধান্ত নেয় সত্যিটা জানতেই হবে। তাই সে রাতে বীরেশ্বর বেরিয়ে যাওয়ার পর একলা পুকুর ঘাটে যায় ও সেই বেড়ালটাকে খুঁজে ফাঁদে ফেলে একটি শক্ত বস্তায় ভরে নিজের বাড়িতে নিয়ে আসে।
এরপর যখন সে বস্তার মুখ খুলে দেখে তখন তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে দেখে বস্তার ভিতরে বেড়ালের বদলে আছে 5টি কাটা মাথা। মানুষ, সাপ, বাঁদর, শেয়াল আর একটা বিড়ালের। রাজু ভয় চিৎকার করে ওঠে, এসব কি? ভোর হলে যখন বীরেশ্বর বাড়ি ফিরে আসে তখন ওই 5টি কাটা মাথা দেখে সে অবাক হয়ে বলে, এ তো পঞ্চমুণ্ডির উপকরণ। আমি এগুলো দিয়েই আসন তৈরি করব। দুপুরের পর রাজু ও বীরেশ্বর মিলে মন্দিরের কাছেই একটা খোলা স্থান বেছে নিয়ে মাটি খুঁড়ে সেই 5টি কাটা মাথাকে পুঁতে দেয়। তৈরি হয় সেই ভয়ঙ্কর আসন। মাটি খোঁড়ার সময় রাজু সেখানে একটা কাঠের বাক্সে লাল কাপড়ে মোড়া পুরনো তাম্রলিপি খুঁজে পায়। এরপর রাত হলে বীরেশ্বর একাই যায় শিব মন্দিরের সামনে আর সেই পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যানমগ্ন হয়ে পড়ে। অল্পক্ষণ পরেই হঠাৎ শীতল হাওয়া বইতে শুরু করে। চারপাশে কুয়াশা জমে ওঠে। বীরেশ্বর অনুভব করে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে তার গায়ে গা লাগিয়ে। ধ্যান ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখে কালো বিড়ালটা বসে আছে তার মুখোমুখি, আর তার চারিপাশে মৃত সন্ন্যাসীরা দাঁড়িয়ে। তাদের রক্তমাখা মুখ, কুঁচকে যাওয়া চামড়া, গলায় পুঁথির মালা। বীরেশ্বর চিৎকার করে বলে ওঠে, তোমরা কে? তখন তাদের মধ্যে একজন মুখ তুলে বলে, আমরা এই আসনের মালিক, যারা তোরই মতো একদিন এখানে সাধনা করতে এসে বলি হয়েছিল। এখন আমাদের আসন ফিরিয়ে দে। অপরদিকে তখন রাজু বাড়িতে বসে সেই পুঁথিটা পড়ছিল, যাতে লেখা ছিল ঘোড়ামারায় অবস্থিত পঞ্চমুণ্ডির আসন অতি পবিত্র ছিল। একদিন সেই আসন অভিশপ্ত হয়ে যায় যখন একজন সাধক নিজেকে বলির উদ্দেশ্যে বেছে নিয়ে তার রক্ত অর্পণ করে। সাধনার সময় সাধক এক পিশাচিনীর প্ররোচনায় সাড়া দিয়ে তার সঙ্গে অন্তরঙ্গ হয়। বিনিময়ে পিশাচিনী সাধকের রক্ত উৎসর্গ করতে বলে। সাধক তখন নিজেকে বলির উদ্দেশ্যে অর্পণ করে। এরপর বলির সময় তার আত্মা উপলব্ধি করে যে সে কত বড় ভুল করেছে পিশাচিনীর ডাকে সাড়া দিয়ে। সে তো আসলে তার মূল সাধনা থেকেই বিচ্যুত হয়ে পড়েছে। তাই সাধকের আত্মা মৃত্যুর পর একটা মৃত বেড়ালের দেহে আশ্রয় নেয়, আর এখনও সে ফিরে ফিরে আসে তার আসন ফিরে পেতে। রাজু এইসব পড়ে আঁতকে ওঠে। তার বন্ধু বীরেশ্বর কি তাহলে এখন সেই আত্মার কবলে? রাজু আর দেরি করে না, সেই পুঁথি নিয়ে ছুটে যায় মন্দিরের দিকে। সে ওখানে পৌঁছালে দেখে তারই মতন অবিকল দেখতে কেউ একজন পুকুরের মাঝে বসে কাঁদছে আর বলছে, আমাকে বাঁচা বীরু, আমি তোর বন্ধু, তোর রক্ত উৎসর্গ কর ওই পঞ্চমুণ্ডির আসনে, আমাকে মুক্তি দে। পুকুরের চারপাশ কুয়াশায় ঘেরা, আর অপরদিকে বীরেশ্বর তখন পঞ্চমুণ্ডির আসনে বসে যন্ত্রচালিত পুতুলের মতন একটা ছুরি দিয়ে নিজের গলার নলি কাটতে উদ্যত। সেই দেখে রাজু চিৎকার করে বলে ওঠে, বীরু, ওটাকে বিশ্বাস করো না, ও আমি না, আমি এখানে। সঙ্গে সঙ্গে বীরেশ্বর ধাতস্থ হয়ে বলে, কিন্তু তুমি তো ওখানে ছিলে। তখনই আমরা দেখি রাজুর রূপধারী অবয়বটি নিজেকে বদলে সেই কালো বেড়ালটার রূপ নিয়েছে। তখনই কারোর হাসি শোনা যায় পেছন থেকে, এক পুরুষ কণ্ঠ, ঠান্ডা ছুরির মতন ধারালো। আমি তোকে ডেকেছিলাম বীরেশ্বর, তুই এসেছিস, এখন আসন ফেরত দে আমাকে। বেড়ালটা লাফিয়ে উঠে পড়ে। মুহূর্তে তার রূপ নেয় এক ধূসর ধোঁয়ার কুণ্ডুলিতে। আবারও শোনা যায়, আমার আসন কেড়ে নিয়েছিল পিশাচিনী, আজ আমি ফিরে এসেছি, তুই আমার শরীর হবি বীরেশ্বর।
পর মুহূর্তেই দেখা যায় বীরেশ্বরকে ঘিরে ধরেছে মৃত সন্ন্যাসীর দল। পুকুর থেকে জলের বদলে রক্ত ছিটকে উঠতে থাকে। বীরেশ্বরের মুখে রক্ত জমে যায়। ধ্যানমগ্ন অবস্থায় সে দেখে 5টি মুন্ডু একসাথে তাকে টেনে নিচ্ছে। সাধকের আত্মা বীরেশ্বরকে ছুঁয়ে দিলে মুহূর্তেই তার মুখ, চোখ, শরীর বিকৃত হয়ে যায়। সে আসনে লুটিয়ে পড়ে। তখনই আবারও শোনা যায় সেই কণ্ঠ, আজ আমি শরীর ফেরত পেলাম। ঠিক তখনই রাজু হাতে ধরে থাকা পুঁথি খুলে একটা শ্লোক পড়তে থাকে জোরে জোরে, যার মানে দাঁড়ায়, সাধক যদি লোভের বশবর্তী হয়ে কোনো ভুল করে তবেই বন্দি আত্মা মুক্তি পায়। আর বলির চক্র পুনরায় শুরু হয় যখন সেই সাধকের রক্ত আসনে পড়ে। এরপরেই রাজু দৌড়ে এসে নিজের হাত কেটে রক্ত ছড়িয়ে দেয় পঞ্চমুণ্ডী আসনের উপর। ও বলে, আমার উদ্দেশ্য সৎ, আমি আমার বন্ধুকে বাঁচাতে এই রক্ত অর্পণ করলাম। সঙ্গে সঙ্গে চারপাশ আলোয় ভরে যায়। সন্ন্যাসীদের আত্মা ধীরে ধীরে উবে যেতে থাকে। সাধকের ছায়ারূপী মুখে কষ্ট আর করুণা। সে রাজুকে উদ্দেশ্য করে বলে, আমি শুধু নিজেকে খুঁজছিলাম সাধকের শরীরে, যা হলো বীরেশ্বর। আমি তো তোর মতন সাধারণ শরীর চাইনি রাজু। ওদিকে তখন বীরেশ্বর পঞ্চমুণ্ডী আসন হতে ছিটকে পড়েছে বাইরে। পরদিন সকালে গৌর কাকা দেখে পুকুর ঘাটে সেই কালো বেড়ালটা বসে আছে। বীরেশ্বর মন্দিরের পিছনে শুয়ে ক্লান্ত, কিন্তু সে বেঁচে আছে। আর রাজু পুঁথি হাতে তার পাশে বসে আছে। গৌর কাকা বলে, আপনি জানেন পঞ্চমুণ্ডীর আসনে এখনো কারা অপেক্ষা করে? তখনই মন্দিরের এক পাশ থেকে বেড়াল ডেকে ওঠে। রাজু সেই দিকে চেয়ে বলে, সত্যি কি সব শেষ?